আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব আমাদের ফিনান্স ব্যাংকিং এর ফিনান্স পার্টের যে 4টা অধ্যায় ম্যাথ আছে, আমরা সেই 4টা অধ্যায় ম্যাথে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব এবং আপনারা যেসব প্রবলেম ফেস করবেন সেসব প্রবলেমগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার স্যার? তাহলে আজকের ভিডিওটা অনেক একটু বড় হবে, তার মানে ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা। আর তোমরা যদি আমার ভিডিও দেখে উপকারিত হও তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিতে পারো স্যার। ওকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। স্যার, অর্থের সময় মূল্য বলতে কি বুঝেন? স্যার, অর্থের সময় মূল্য বলতে বুঝি সময়ের সাথে সাথে অর্থের মূল্য যে পরিবর্তন হয় তাকেই আমরা অর্থের সময় মূল্য বলি। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে অর্থের সময় মূল্যতে আমরা কিভাবে আমাদের এই সৃজনশীল করার সময় একটা জিনিস স্যার মাথায় রাখবেন, যদি আমরা ভুল করে বসে থাকি কোথায়, আমরা চিনতে পারি না কোনটা বর্তমানের টাকা কোনটা ভবিষ্যতের টাকা, আমি কি প্রেজেন্ট ভ্যালু দিয়ে অঙ্কটা করব নাকি আমি ফিউচার ভ্যালু দিয়ে অঙ্কটা করব, সেটা দ্বিধাদ্বন্দ্বে আপনারা পড়ে থাকেন। আজকের এই ক্লাসটা করার পর আপনাদের আর এই দ্বিধাদ্বন্দ্বটা থাকবে না স্যার। ওকে, আসেন আমরা কিছু টেকনিক বলি। আমি যদি বলি প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে স্যার, প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে আমাদের সূত্র কি হওয়ার কথা ছিল? প্রশ্নে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে একটা ভ্যালু দেওয়া থাকে, প্রেজেন্ট ভ্যালু যদি দেওয়া থাকে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে আমরা লিখব এফভি। কি লিখব স্যার? এফভি সমান সমান পিভি 1 প্লাস আই পাওয়ার এন। ওকে স্যার, আরেকটা আমরা লিখি এখানে, প্রশ্নে যদি স্যার ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কি বের করব? বর্তমান মূল্য বের করব। তাহলে আমাদের সূত্র হওয়ার কথা হবে স্যার, আমাদের সূত্র হবে পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। ক্লিয়ার স্যার? এই দুইটা সূত্র আমাদের টোটাল যদি বলে চক্রবৃদ্ধি বলে তাহলে এই দুইটা সূত্রকে 4টা করা যায় স্যার। আমরা দেখব খুবই একদম ইজি স্যার, আপনারা জাস্ট একটু মন দিয়ে দেখেন। প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে তাহলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে এফবি সমান সমান আমাদের সূত্র হচ্ছে এফবি ফিউচার ভ্যালু সমান সমান ভবিষ্যৎ মূল্য সমান সমান প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য 1 প্লাস আই পাওয়ার এন। আই মানে ইন্টারেস্ট, ঠিক আছে স্যার? রেট অফ ইন্টারেস্টও বলতে পারেন, মানে সুদের হার, প্লাস হচ্ছে কি স্যার? পাওয়ার এন, নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইয়ার্স মানে বছর বা আয়ুষ্কাল। ক্লিয়ার স্যার? ওকে স্যার, এখন আসে প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা বের করব কি স্যার? বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস সুদের হার পাওয়ার নাম্বার অফ ইয়ার্স বা বছর। ক্লিয়ার? এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা প্রশ্নে কিভাবে বুঝবো যে আমাদের বর্তমান মূল্য দেয়া আছে নাকি ভবিষ্যৎ মূল্য দেয়া আছে? ক্লিয়ার স্যার? তাহলে আমরা ছোট ছোট দুইটা ম্যাথ দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা সবাই। তাহলে চলেন, প্রশ্নে যদি আমাদের বর্তমান মূল্য স্যার কিভাবে দেওয়া থাকতে পারে, আমি যদি লিখি স্যার মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা এ ব্যাংকে 5 বছরের জন্য বার্ষিক ধরেন না কত পার্সেন্ট নিব স্যার? আসেন ধরেন বার্ষিক 6% সুদে জমা রাখতে চান। এখন আসেন এখান থেকে আমরা কিভাবে বের করবো স্যার? আমরা যদি একটু খেয়াল করে দেখি অঙ্কটা করার সময়, তাহলে মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা,
স্যার তার মানে মিস্টার রহিমের কাছে বর্তমানে 50,000 টাকা আছে, সে জমা রাখতে চান। আপনার কাছে টাকা থাকলে না আপনি জমা রাখবেন, তাই না স্যার? আপনার কাছে টাকা না থাকলে আপনি জমা রাখতে পারবেন না। তার মানে মিস্টার রহিমের 50,000 টাকা আছে, সে জমা রাখতে চান এ ব্যাংকে। তাহলে এই একটা ব্যাংক, এ ব্যাংকে 5 বছরের জন্য। তাহলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বলছে স্যার? 6% বলছে। ক্লিয়ার স্যার? তাহলে এইটুকুর মধ্যে এখন আমরা কিভাবে বের করবো? তাহলে আসেন, আমার প্রশ্নে কি কি দেওয়া আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন যে মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা, তাহলে এই 50,000 টাকাটা তার এখনকার টাকা নাকি নাকি সে ফিউচারে কত টাকা পাওয়ার আসে, বর্তমানে কিছু টাকা জমা রাখবে, এমন তো কিছু বলে নাই। বলছে কি তার জমাকৃত কত টাকা স্যার? 50,000 টাকা। যদি স্যার এরকম বলা থাকে, তার মানে আমি এখান থেকে কি পেয়ে গেছি? আমি এখান থেকে প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেছি, মানে বর্তমান মূল্য পেয়ে গেছি স্যার। ঠিক আছে, আমি এখান থেকে কি পেয়ে গেছি? আমি এখান থেকে আই এর মানটা পেয়ে গেছি। আমি এখান থেকে কি পেয়ে গেছি? আমি এখান থেকে এন এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন বলতে পারি না স্যার যে ফিউচার ভ্যালু, তাহলে আমরা বলেছিলাম প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব। তাহলে প্রশ্নে বর্তমান মূল্য পেয়েছি কিনা স্যার? তাহলে আমাদের সূত্র হবে এফভি ডিভাইডেড বাই পিভি 1 প্লাস আই পাওয়ার এন। ক্লিয়ার স্যার? তাহলে বর্তমান মূল্য কত টাকা দেওয়া ছিল? বর্তমান মূল্য দেওয়া ছিল স্যার 50,000 টাকা। ক্লিয়ার? বর্তমান মূল্য কত দেওয়া ছিল? 50,000 টাকা প্লাস, আচ্ছা সুদের হার কত ছিল স্যার? সুদের হার ছিল 6%। তাহলে 6%কে আমরা যদি ভাঙি বা 0.06, তাহলে আমরা লিখলাম 0.06। স্যার এটাকে ভাঙবেন কিভাবে? এটাকে ভাঙবেন যে হচ্ছে 6কে 100 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, আমি যদি এটা না বুঝি পার্সেন্টেজকে কীভাবে ভেঙে লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? যত পার্সেন্ট থাকবে তাকে আমরা 100 দিয়ে ভাগ করব। ক্লিয়ার স্যার? ওকে, পাওয়ার 5। তাহলে আমরা আসো এটা করে দেখি কত উত্তর আসে আমাদের। তাহলে আমরা এটা উত্তরটা 1 নিমিষে বের করতে পারবো। তাহলে কিভাবে বের করব? চলেন আমরা যদি ক্যালকুলেশনে যাই, তাহলে 0.06 প্লাস 1 পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এখানে আসবে যে কত? 50,000 টাকা ইন্টু 1.3382%। তাহলে এটাকে গুণ দিব কত দিয়ে স্যার? 50,000 টাকা দিয়ে গুণ দিলে আমি পাচ্ছি তাহলে 66,911 টাকা .27। আপনি দিতেও পারেন। ক্লিয়ার স্যার? অ্যাকুরেট টাকা দেখার জন্য। তাহলে স্যার এখন আসেন, যারা একদম আমার ক্লাসটা বলেছিলাম এসএসসি বেসদের জন্য, আর যারা একদম নতুন তাদেরও জন্য। স্যার এখন আসেন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? স্যার একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি দেখতে পান তাহলে আমরা এখানে লিখতেছি কত? 1 প্লাস 0.6, যেটা আমাদের ব্র্যাকেটে ছিল। ঠিক আছে, তাহলে 0.06 লিখলাম, লেখার পর ইকুয়াল দিলাম, তাহলে আসলো 1.06। এই যে স্যার একটা চিহ্ন আছে, পাওয়ারের যে চিহ্ন, অ্যারোর যে চিহ্ন, ওটা ক্লিক করে 5 প্রেস করে ইকুয়াল চাপ দিব, তাহলে আমরা অ্যাকুরেটলি মানটা পেয়ে যাব। ক্লিয়ার স্যার? আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এখন আসেন, তার জমাকৃত সে যদি এত টাকা 5 বছরের জন্য যদি এ ব্যাংকে রাখে, 5 বছর পর এ ব্যাংক তাকে দিবে কত টাকা? তার 5 বছর পর এ ব্যাংক দিবে তাকে 66,911 টাকা স্যার। ক্লিয়ার? আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন এবং আমাদের প্রথম টাইটেলটা ফিল আপ হয়েছে। ওকে স্যার, পরবর্তীতে আসেন, যদি এখানে চক্রবৃদ্ধি বলে, যদি স্যার এখানে চক্রবৃদ্ধি বলে আমরা কি করব? বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক 6% সুদে না, এই বার্ষিকের জায়গায় যদি মাসিক বলে, সেক্ষেত্রে আমরা কি করব? সরি স্যার, আচ্ছা বার্ষিকের জায়গায় যদি মাসিক বলে, স্যার কি বলে? মাসিক বলতে পারে, দ্বিমাসিক বলতে পারে, ত্রৈমাসিক বলতে পারে। তাহলে আসেন এম এর মানটা আমরা এখানে লিখে ফেলি, এম এর মানটা আমরা এখানে লিখে ফেলি। যদি মাসিক বলে, কি বলে স্যার? মাসিক যদি বলে তাহলে এম এর মান হবে 12। যদি দ্বিমাসিক বলে তাহলে এম এর মান হবে কত? 2 মাস পর পর হলে বছর কয়বার দিবে? 6 বার। যদি ত্রৈমাসিক বলে তাহলে এম এর মান হবে কত? 4 বার। যদি সাপ্তাহিক বলে তাহলে এম এর মান হবে 52। যদি অর্ধবার্ষিক বলে তাহলে এম এর মান হবে স্যার 2। ক্লিয়ার কিনা স্যার? এম এর মানটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা আসেন, যদি বলে 5 বছরের জন্য মাসিক সুদে, মাসিক 6% সুদে ব্যাংকে জমা রাখতে চান,
তাহলে স্যার আসেন মাসিক বলছে কিনা, তাহলে মাসিক বলছে, তাহলে এটা আমরা পেলাম পিভির টাকা, এটা আই এর টাকা, এটা এন এর টাকা আমরা পেয়েছি কিনা আগে। ওকে স্যার, এখন মাসিক বলে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো বা অঙ্কটা কীভাবে করবো আসেন। তাহলে আমার এফবি বের করতে হবে, এফবি ইকুয়াল টু পিভি বর্তমান মূল্য, বর্তমান সমস্যা আমরা কি লিখতে পারি স্যার 1 প্লাস আই পাওয়ার এম এন ইন্টু এম। স্যার এই জিনিসটাকে আসেন আমরা যে প্রথমে যে সূত্র লিখছি সেই সূত্রের ক্ষেত্রে টেকনিকটা বলি। সেই সূত্রের ক্ষেত্রে আপনি কি করবেন, যদি মাসিক বলে বা চক্রবৃদ্ধি বলা থাকলে আপনি এই আই এর নিচে এম লিখবেন আর এন এর সাথে এমটা গুণ করে দিবেন। ক্লিয়ার স্যার? তাহলে আসেন, বুঝতে পারছেন হয়তো সবাই। তাহলে চলেন আমরা এই জিনিসটা করে ফেলি। তাহলে আমাদের বর্তমান মূল্য দেওয়া ছিল কত, 50,000 টাকা। 1 প্লাস আই এর মান দেওয়া ছিল 0.06, তারপরে ছিল স্যার আমার এম এন মাসিক বলছে, মাসিক বলে কত হবে স্যার 12। স্যার এখানে মাসিক বলতেও পারে, দ্বিমাসিক বলতেও পারে, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক, যে কোনো কিছু একটা বলতেই পারে। সেই অনুপাতে আমরা সংখ্যাটা বসাবো। ক্লিয়ার? তাহলে আমার এখানে ছিল 6 গুণ 12। তাহলে আমরা আসেন ক্যালকুলেশনটা করি। তাহলে এটা সহজ হচ্ছে, ক্যালকুলেশনটা করলে আমাদের কত আসে, তাহলে আমরা বলবো 50,000 টাকা স্যার, 50,000 টাকা 1 প্লাস 0.06 ডিভাইডেড বাই 12, আর এখানে আমাদের আসবে কত স্যার 72। তাহলে এখন আসে আমরা ডিরেক্টলি ক্যালকুলেশনটা করি। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব, তাহলে প্রথমে আছে 0.06, ঠিক আছে, ভাগ দিব 12 স্যার। ক্লিয়ার? তাহলে ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দিব, চাপ দেওয়ার পর আমরা দিব +1, +1 দেওয়ার পর একটা মান আসবে পাওয়ার 72 দিলাম, দেওয়ার পর এখন আমরা গুণ দিব স্যার 50,000 টাকা। তাহলে গুণ দিলে আমাদের একটা মান আসবে 71,622 টাকা স্যার, 71,622 টাকা .21। ঠিক আছে? যদি আমাকে তারা, এখন আসেন প্রশ্নটা একটু বুঝি। মিস্টার রহিম তার জমাকৃত 50,000 টাকা যদি এ ব্যাংকে 5 বছরের জন্য রাখেন, তাকে সুদটা দিবে, বছরের সুদটা দিবে না স্যার, তাকে বছরের সুদটা দিবে কখন, মাসে মাসে সুদটা দিবে। সেক্ষেত্রে সুদের যদি 6% বলে তাহলে জমা রাখতে চান, তাহলে আমাদের উত্তরটা হবে কত স্যার, তাহলে 5 বছর পর সে পাবে 71,622 টাকা। ক্লিয়ার স্যার এই ব্যাপারটা? ওকে, পরবর্তীতে আসেন আমরা কি করব, আসেন পরবর্তী 2 নম্বর যে আমরা সূত্রটা লিখছিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করি। যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে স্যার, যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে, তাহলে মিস্টার রহিম আমরা লিখলাম আবার সেম, মিস্টার রহিম 5 বছর পর, ধরেন 5 বছর পর ধরেন কত দিবে, 1 লক্ষ টাকা পাওয়ার আশায় এ ব্যাংকে বার্ষিক কত পার্সেন্ট দিব, ধরেন 5%, তাহলে বার্ষিক 5% সুদে, ধরেন আমি এটা বানাচ্ছি জমা রাখলে বর্তমান তাকে কত টাকা বা কত টাকা পাবে এরকম আর কি স্যার। সো আসেন আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা। তাহলে এই যে 5 বছর পর এত টাকা পাইলে আমাকে বলছে যে তিনি বছর শেষে বা তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, জমা রাখলে, সরি স্যার, ডিস্টার্ব দিচ্ছে আমার এখানে, রাখলে বর্তমানে কত টাকা জমা রাখবেন, লাইক এরকম। ক্লিয়ার? তাহলে এখন আসেন আমরা প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। মিস্টার রহিম 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায়, হ্যাঁ, এই ব্যাংকে বার্ষিক 5% সুদে। স্যার মিস্টার রহিম 5 বছর পর, তাহলে আমরা এন এর মান পাইছি কিনা, এখানে পাইছি, নাম্বার অফ ইয়ার্স পাইছি। পরেরটা আসেন আমরা এখানে ফিউচার ভ্যালু পাইছি। স্যার প্রশ্নটা বুঝেন, মিস্টার রহিম 5 বছর পর পাবে স্যার, 5 বছর পর যদি পায় তার মানে তার কাছে এখন কোনো টাকা নেই। ক্লিয়ার? তাহলে মিস্টার রহিম 5 বছর পর যদি কোনো টাকা পায়, তার কাছে এখন বর্তমানে কোনো টাকাই নেই, তার মানে এটা হচ্ছে আমার ভবিষ্যতের টাকা, যে আমি 5 বছর পর 1 লক্ষ টাকা পাবো। ক্লিয়ার? টাকা পাওয়ার আশায় বর্তমানে এই ব্যাংকে বার্ষিক কত পার্সেন্ট সুদে রাখতে চান স্যার, 5% সুদে। তাহলে এখন আসেন আমার প্রশ্নে কি কি দেয়া আছে, আমরা বলছিলাম প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে আমাদেরকে বর্তমান মূল্য বের করতে হবে। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমার প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে আমরা বর্তমান মূল্যের সূত্র লিখি, বর্তমান মূল্য
ডিভাইডেড বাই FB 1 প্লাস I পাওয়ার n। তাহলে আমরা FBর মান লিখি 1 লক্ষ টাকা। ভবিষ্যৎ মূল্য কত টাকা স্যার আমাদের এখানে? 1 লক্ষ টাকা। 1 প্লাস I এর মান কত? 5%, তার মানে 0.05। আমরা বলছিলাম 5%কে কীভাবে ভাঙবো? 100 দিয়ে ভাগ দিলে। ক্লিয়ার স্যার? এবার আসেন, বছর হচ্ছে 5 বছর। তাহলে এই ক্যালকুলেশনে সকলেই ভুল করে স্যার, সকলে অর্ধেক স্টুডেন্ট এই ক্যালকুলেশনে এসে ভুল করে বসেন। কেন স্যার? আপনারা কি করেন, এটা একসাথে করে আলাদা আলাদা করে বের করেন, মানের বিপরীত চলে আসে বা একটু এদিক ওদিক চলে আসে। তাহলে চলে আমরা একটা টেকনিকে খুব ইজিলিভাবে আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করি। দেখেন স্যার, তাহলে আমার ছিল 1 প্লাস 0.05। ক্লিয়ার স্যার? ইকুয়াল চাপ দিব, দেওয়ার পর আমি পাওয়ার 5 দিব, দিয়েছি। তাহলে একটা মান আসছে না আগের মতো। এখন কি করব, 1 লক্ষ টাকাটা প্রপারলি লিখবো। এখানে 1 লক্ষ টাকা লিখবো, কোনো কিছু সাইন দিব না, ডিরেক্ট 1 লক্ষ টাকা প্রেস করব। করার পর ভাগ দিব, অ্যান্সার দিব, ইকুয়াল দিব, তাহলে একটা মান চলে আসবে। তাহলে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে তাকে কত টাকা রাখতে হবে স্যার ব্যাংকে? 78,352 টাকা, 0.61। এটা আপনি যদি দশমিক উঠাই ফেলেন, 5-এর পর এখানে 1 যোগ করবেন, ঠিক আছে? তাহলে এত টাকা। তাহলে যদি সে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চায়, তাকে কত টাকা রাখতে হবে স্যার? 78,352 টাকা তাকে ব্যাংকে জমা রাখতে হবে। ক্লিয়ার কিনা স্যার? স্যার যদি চক্রবৃদ্ধি বলে তখন কি করব? তাহলে চক্রবৃদ্ধি করলে এখানে একটা m চলে আসবে আর এখানে একটা m চলে আসবে, সেম ক্যালকুলেশন। তখন এখানে কি করব, ধরো বাৎসরিক বলছে বা দ্বিমাসিক বলছে, ত্রৈমাসিক বলছে, তাহলে 4। যদি ত্রৈমাসিক বলে, বার্ষিকের জায়গায় যদি আমি কেটে ত্রৈমাসিক লিখি স্যার, কি মাসিক লিখি? ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর দিবে। তাহলে 3 মাস পর পর যদি হয়, তাহলে 3 মাস পর পর হলে বছরে কয়বার দিবে স্যার? 4 বার দিবে। আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, তাহলে 4 বার দিবে না? তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আসেন, এই ক্যালকুলেশনটা আমরা করব যে হচ্ছে, আসেন সেম আগে কি করব, 0.05 লিখবো, লিখে ভাগ দিব 4। 4 ভাগ দেওয়ার পর একটা মান আসবে না, ওটার সাথে যোগ করব 1, তাহলে একটা মান আসছে। তারপরে পাওয়ার দিব, পাওয়ার 5 দিব, দেওয়ার পর একটা মান আসছে 1.0640। তারপর কোনো কিছু চাপবো না, না চেপে আমরা 1 লক্ষ টাকা লিখবো এখানে স্যার। কত টাকা? 1 লক্ষ টাকা লিখে ভাগ দিয়ে অ্যান্সার দিয়ে ইকুয়াল দিব, তখন মান চলে আসবে স্যার কত টাকা? মান চলে আসবে 93,000 টাকা, 93,977, 977.70 টাকা স্যার। এই টাকাটা সে যদি রাখে, তাহলে সে 5 বছর পর কত টাকা পাবে? তাহলে 5 বছর পর সে 1 লক্ষ টাকা পাবে। আশা করি আমরা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু সম্পর্কে বুঝছি কিভাবে বের করব, ঠিক আছে? এখন আসেন, যদি প্রশ্নে এরকম না থাকে, আমরা বুঝছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাস্ট টপিকস অর্থ সময় মূল্যের ক্ষেত্রে। যদি প্রশ্নে এরকম না থেকে যদি আমাকে বলে প্রকৃত সুদের হার, স্যার আমরা প্রশ্নে আপনারা দেখবেন আমাদেরকে এটা বের করতে বলে EAR। ক্লিয়ার কিনা স্যার? তাহলে EARটা আমরা কি জানি? আমরা জানি ইফেক্টিভ অ্যানুয়াল রেট, তাহলে নাকি ইফেক্টিভ কি স্যার? অ্যানুয়াল রেট। তাহলে আমরা বলবো তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটাকে আবার বলা হয় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার স্যার? তাহলে EAR বের করতে যদি বলে, স্যার টেনশনের কিচ্ছু কারণ নাই, প্রশ্নে খাঁটি বাংলা ভাষা লেখা থাকবে স্যার, প্রকৃত সুদের হারের পরিমাণ বের করো। বা এটাকে আবার বলতে পারে কার্যকরী সুদের হার বের করো। এই দুইটা জিনিস এখানে বলা থাকতে পারে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে আমরা বললাম যে প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার আমার প্রশ্নে খাঁটি বাংলা ভাষায় লেখা থাকবে স্যার। ক্লিয়ার কিনা স্যার? ওকে, তাহলে চলেন আমরা এর পরবর্তীতে দেখি এরকম যদি আমাদের প্রশ্ন আসে আমরা কিভাবে সেটা সলভ করব। ঠিক আছে স্যার? আমরা কিভাবে সলভ করব? তাহলে আমরা লিখি মিস্টার রহিম, তাহলে আমরা কি বলতে পারি? মিস্টার রহিম 15% মাসিক সুদে, 15% মাসিক সুদে, যদি মিস্টার রহিম 15% মাসিক সুদে
মাসিক চক্রবৃদ্ধি সুদে বলতে পারেন আপনি, ধরেন মাসিক বলতেও পারে, আবার এরকম বলেও দিল আপনাকে চক্রবৃদ্ধি সুদে। কত টাকা ধরেন না মাসিক চক্রবৃদ্ধির সুদে জমা রাখলে তিনি কত টাকা পাবেন। হ্যাঁ, মাসিক চক্রবৃদ্ধি সুদে জমা রাখলে ধরেন ধরুন 1000 টাকা জমা রাখলেন, আমি গরিব ও গরিব, 1000 টাকা জমা রাখলে প্রকৃত সুদের হারের পরিমাণ বের করো। তাহলে আমরা সূত্রটা লিখবো, কি কি দেয়া আছে। তাহলে প্রশ্নটা পড়ে দেখি। মিস্টার রহিম 15% মাসিক সুদে, তাহলে মিস্টার রহিমের এই যে 15%, আমরা জানি পার্সেন্টেজ থাকলে সেটা কি রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে 15% কি আছে স্যার, সুদের হার দেয়া আছে না। ওকে, এখানে মাসিক বলছে স্যার, আমরা জানি মাসিক যদি বলে চক্রবৃদ্ধির ভ্যালু কত হবে স্যার এখানে, তাহলে চক্রবৃদ্ধির ভ্যালু হবে 12। আমরা এখানে লিখছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তাহলে এখন আমরা সূত্রটা লিখি। EAR এর সূত্রটা আপনারা সবাই জানেন নাকি স্যার। তাহলে EAR এর সূত্রটা কি হবে, 1 প্লাস I M N সরি এখানে M 1। তাহলে এখন মানগুলো বসাই। 1 প্লাস I এর মান ছিল কত পার্সেন্ট, 15%। 15%কে ভাঙলে 0.15 পাবো, ডিভাইডেড বাই M এর মান 12 পাইলাম। তাহলে এখানে M এর মান কত পাইছি আমরা, 12 পাইছি। ক্লিয়ার, -1। এই ক্যালকুলেশনটা অনেকে ভুল করে বসে থাকেন স্যার। তাহলে কিভাবে করব, আসেন ফার্স্ট টাইম ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। কিরকম করব, 0.15 ভাগ 12, একটা মান আসছে না স্যার, ওটার সাথে কি করব 1 যোগ করে দিব, যোগ করে দিয়ে পাওয়ার দিব 12, পাওয়ার কত দিব স্যার 12 দিব, দিয়ে ইকুয়াল চাপ দিব, একটা মান আসছে না, -1 দিয়ে দিব, একটা মান আসবে প্লাস। স্যার দেখেন আমরা এখানে একটা মান আসছে 0 দিয়ে স্যার, তাহলে 0 দিয়ে যদি কোনো মান আসে সেটা 0 দিয়ে কোনো কি হতে পারে না স্যার, উত্তর হতে পারে না। সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করলে আসবে 16.07। তাহলে 16.07%। ক্লিয়ার স্যার, বুঝছেন আপনারা এই জিনিসটা। ওকে স্যার, তাহলে এখন আসেন আমরা বের করব আমাদের নেক্সট যে ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। আসেন সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। সেই চ্যাপ্টারটা আমাদের কি আছে, আমাদের হচ্ছে যে আদর্শ বিচ্যুতি, বা আমরা যদি বলি ঝুঁকি ও মুনাফা, ঠিক আছে, বা ঝুঁকি ও অনিশ্চয়তা, সরি স্যার ঝুঁকি ও অনিশ্চয়তা আমাদের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 5। ঠিক আছে, তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তা। স্যার ঝুঁকি কি, তা আমি যদি বলি স্যার প্রকৃত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের সাথে যে তারতম্য হয়, আমি সেটাকে ঝুঁকি বলতে পারি স্যার। কিরকম, ধরেন আপনি পরীক্ষাতে ভেবে রেখেছেন আপনি A+ পাবেন, কিন্তু কোনো কারণে আপনি সেটা পেলেন না, আপনি পেলেন 4.50। তাহলে এই জিনিসটাই হচ্ছে স্যার ঝুঁকি। তাহলে কি, যেরকম আমরা বলি প্রকৃত ফলাফল আপনি চেয়েছিলেন, প্রকৃত ফলাফল পেয়েছেন কত 4.50, তাহলে আপনি আশা করেছিলেন কি আপনি পাবেন A+। এই যে তারতম্য, সেটাকে আমরা বলি ঝুঁকি। ঠিক আছে, ঝুঁকি চ্যাপ্টারটা অনেকটাই ইজি, তো তারপরেও আপনাদেরকে আমি ব্যাপারটা করে দেখাই। ওখানে কিছু আয়ের হার দেওয়া থাকবে স্যার। কি থাকবে, ধরেন এ প্রকল্পের দেওয়া থাকলো আয়ের হার দেওয়া থাকবে কিরকম, ধরেন আয়ের হার দেওয়া আছে, আমি এখানে লিখি আয়ের হার। সাপোজ ধরেন 5 বছরের জন্য একটা আয়ের হার দেওয়া আছে। ধরেন প্রথম বছর দিছে 5%, সেকেন্ড বছর দিছে 10%, তারপরে দিছে ধর 16%, তারপরে দিছে যে হচ্ছে যে 18%, তারপর দিছে 18%, তারপরে দিল হচ্ছে -5%। ক্লিয়ার, তাহলে আমরা এটার জন্য একটা ঘর আঁকি না স্যার, আমরা এটার জন্য কি আঁকবো, একটা ঘর আঁকবো। ঘরটা একদম সহজ। প্রথমে লিখবো এখানে কি বছর, তারপর লিখবো আয়, তারপর লিখবো হচ্ছে আয় মাইনাস গড়, তারপর লিখবো ব্যবধান বর্গ। তাহলে আমার প্রথম বছর, যদি বছর দেওয়া থাকে তাহলে বছর লিখবেন 2014, 15, 16, 20, 22, যা বছর দেওয়া থাকে তা লিখবেন। আর যদি দেওয়া না থাকে তাহলে লিখবেন যে প্রথম বছর কত পার্সেন্ট, 5%, দ্বিতীয় বছর হচ্ছে 10%, তৃতীয় বছর হচ্ছে যে 16%, চতুর্থ বছর হচ্ছে যে কত 18%, পঞ্চম বছর হচ্ছে -5%। ক্লিয়ার স্যার, তাহলে আমরা আয়ের হারগুলো লিখছি কিনা। তাহলে আয়ের থেকে গড়টা কীভাবে বাইর করবো, তাহলে আসেন
যেসব প্লাস আছে স্যার, তাহলে আমরা এখানে লিখবো গড়। তাহলে গড়টা কীভাবে লিখলাম, সবগুলো প্লাস করে দিলে 5 প্লাস 10 প্লাস 16 প্লাস 18 তাহলে 49, ঠিক আছে। সবগুলো প্লাস চিহ্ন যোগ করবেন, যোগ করে -5টা বিয়োগ করে ফেলবেন। তাহলে -5টা বিয়োগ করে ফেললে আসছে 44, ডিভাইডেড বাই বছর দিয়ে ভাগ করে দিবেন, ভাগ 5 বছর। তাহলে আমার আসছে কত, 8.8। ক্লিয়ার? আমার আসছে কত স্যার, 8.8 গড় আসছে। তাহলে আই মাইনাস গড় আমরা কীভাবে লিখবো, 5 মাইনাস কত, 8.8 ইকুয়াল, তারপর লিখবো কত, 10 মাইনাস 8.8, তারপর আমরা লিখবো 16 মাইনাস 8.8, তারপর লিখবো 18 মাইনাস 8.8, তারপর আমরা লিখবো -5 মাইনাস 8.8। ঠিক আছে কিনা স্যার? ওকে, তাহলে 5 মাইনাস 8.8 যদি আমরা করি তাহলে কত পাবো, -3.8 স্যার। ক্লিয়ার? তাহলে এখন আসুন 10 মাইনাস 8.8 যদি আমরা দিই তাহলে বলো 1.2, তারপর 16 মাইনাস 8.8 যদি আমরা দিই তাহলে হচ্ছে 7.2। ঠিক আছে, ইংলিশ বাংলা বলতেছি, কিছু আবার মনে করেন না সবাই। তাহলে 18 মাইনাস 8.8 যদি দিই তাহলে কত আসবে স্যার, 9.2। তারপরে আসে -5 মাইনাস 8.8। স্যার এই জায়গাতে সবাই কি করেন, প্লাস করে ফেলেন, প্লাস করে একটা মান বের করে, আসলে না, যেরকম আছে এরকম ক্যালকুলেশনে করবেন, ইকুয়াল দিবেন। তাহলে -13.8, তাহলে 13 কত স্যার, 8। ক্লিয়ার? ব্যবধান বর্গতে আসেন কি করব, 3 যা ছিল তারপর স্কয়ার করে দিব। -13.8, 5টা বছরের ব্যবধান বর্গ লিখলাম। এখন আসেন আমরা কি করব স্যার, সবাই আমরা একটু শর্টকাট করতে চাই, পরীক্ষার হলে বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, তখন আমরা কি করি, আমরা লিখি -3.8 আছে, পাওয়ার কত দিই, স্কয়ার একটা দিয়ে দিই, এরকম করে করি না আমরা। তাহলে এভাবে করলে দেখেন মাইনাস চিহ্ন চলে আসবে স্যার। তাহলে আমরা এই মাইনাস চিহ্নটা লিখবো না, ব্যবধান বর্গতে আমি একটা বলে রাখি স্যার, ব্যবধান বর্গতে কোনো মাইনাস চিহ্ন আসবে না। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে এখানে আসছে এখানে আসবে হচ্ছে আপনার 14.44, তারপর এখানে আসছে 1.2 পাওয়ার 2, তাহলে এখানে আসবে 1.44, তারপরে আসবেন যে এখানে 7.2 পাওয়ার, তাহলে এখানে আসবে আপনার 51.84, পরেরটা আছে 9.2 পাওয়ার, তাহলে এখানে আসছে কত, 84.64, তারপর আসেন তারপর আসেন 13.8, 190.44। তাহলে এখানে আমরা লিখবো কি, এগুলো ঘর আকারে করবেন তো আপনারা, এভাবে ঘর আঁকে দিবেন স্যার। ঠিক আছে, আমি বোঝানোর ক্ষেত্রে ঘরটা আঁকিনি, আপনার এভাবে করে অ্যারো দিয়ে ঘর এঁকে ফেলবেন, তার জিনিসটা দেখতে স্যার সুন্দর লাগে পরীক্ষার হলেও। ক্লিয়ার? আপনার এরকম করে একটা ঘর আঁকে ফেলবেন। ক্লিয়ার কিনা স্যার? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। সামেশন ব্যবধান বর্গ, তাহলে ব্যবধান বর্গ কী করবো, সবগুলো যোগ করে দিব স্যার, সবগুলো যোগ করি, 14.44 প্লাস 1.44 প্লাস 84 প্লাস 84.64 প্লাস তারপর কত আসছে 190.44, তাহলে আসছে আমাদের 300, দেখি আমরা 342.8। তাহলে এই মানটা আসছে না? তাহলে এই মানটাকে এখন আমরা আদর্শ বিচ্যুতি বের করব।
তাহলে আমরা জানি যে ঝুঁকিকে কি করা যায় স্যার, পরিমাপ করা যায়, কিন্তু অনিশ্চয়তাকে কি করা যায় না স্যার, পরিমাপ করা যায় না। এমসিকিউতে আসে স্যার, ক্লিয়ার? তাহলে আমরা আদর্শ বিচ্যুতি কিভাবে লিখি, কোথায় লিখবো স্যার, জায়গাও তো নাই। তাহলে আমরা এক কাজ করি স্যার, আদর্শ বিচ্যুতি এখানে মুছে ফেলি, এটা উপরে কয়েকটা লাইন মুছে আমরা আদর্শ বিচ্যুতিটা করে ফেলি স্যার। আশা করি আপনারা যেহেতু রিভিশন দিচ্ছেন লেখার দরকার নেই, আর ক্লাস 9-10 চাইলেও লিখতে পারেন স্ক্রিনশট দিয়ে। ক্লিয়ার স্যার? ওকে, আসেন আমরা বলবো এখানে আমরা লিখবো আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি একটা মান আছে না স্যার? হ্যাঁ, আদর্শ বিচ্যুতি আমরা কি লিখবো, রুট ওভার দিব, এখানে লিখবো ব্যবধান বর্গ, ডিভাইড বাই এখানে কি দিব স্যার, n-1 সূত্র। তাহলে আমরা এখানে লিখলাম ব্যবধান বর্গ কত স্যার, 342.8। তাহলে এখানে কত আসবে, n এর মান কত আছে স্যার, 5 বছর, 5 বছর -1 ইকুয়াল টু আবার রুট ওভার করলাম 342.8 ডিভাইডেড বাই 4 স্যার। তাহলে এখন ক্যালকুলেশনটা ডিরেক্টলি করে ফেলি। তাহলে 342.8 ভাগ 4 রুট ওভার করলে মান আসবে 9 কত আসবে স্যার, 25%। ক্লিয়ার? তাহলে এভাবে করে আমরা কি করব, আদর্শ বিচ্যুতির মান বের করতে পারবো। এখন আসেন আমি দুইটারে মান বের করলাম, আমি এ প্রকল্পের মানটা বের করে আপনাকে দেখালাম, সেম নিয়মে বি প্রকল্পের মান বের করতে হবে। প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে বলে দিবে যে কোন প্রকল্পটার ঝুঁকি বেশি বা কোন প্রকল্পটা গ্রহণ করা তোমার জন্য উত্তম হবে, মতামত দাও, বিশ্লেষণ দাও, এরকম অনেক কিছু বলে দিবে। স্যার একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে যদি আমি এখন বলি যে কোন দোকানের মিষ্টি সবচেয়ে ভালো, তাহলে আপনাকে কি করতে হবে, ধরেন আমার দুইটা প্রকল্প দেওয়া আছে এখানে প্রশ্নে, এ এবং বি, ধরেন আমি বিটা লিখলাম না, বিটা এরকম আর কিছু দেয়া আছে। ক্লিয়ার? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে কোন দোকানের মিষ্টি ভালো, তাহলে আপনি কি করবেন, ডিরেক্টলি বলতে পারবেন না, আপনাকে আগে কি করতে হবে, দুইটা দোকানের মিষ্টি খেয়ে দেখতে হবে, তারপর আপনি আমাকে ফিডব্যাক দিতে পারবেন যে না স্যার এই দোকানের মিষ্টিটা অনেক ভালো ছিল। তা ঠিক আছে, তাহলে আমি ক প্রকল্পের আমি আদর্শ বিচ্যুতি বের করলাম, এখন বি প্রকল্পের যদি আমি আদর্শ বিচ্যুতি বের না করি আমি মতামত দিতে পারবো না। আমি এক দোকানের মিষ্টি খেয়ে আমি আরেক দোকানের মিষ্টি বদনামি করতে পারবো না, তাহলে আমাকে দুইটা দোকানের মিষ্টি খেয়ে দেখতে হবে। ক্লিয়ার? তাহলে একটার মান ধরেন এটার এ এর মান বের হয়েছে, এটা সেম নিয়মে ধরেন আমরা একটা বি এর মান বের করলাম, সেটাও বের করলাম, কত দিলাম, 12%। তাহলে দেখেন স্যার এটা হচ্ছে ঝুঁকি পরিমাপ করে, আদর্শ বিচ্যুতি কি বের করা হয়, ঝুঁকির পরিমাপ করা হয়। তাহলে এ প্রকল্পের ঝুঁকির হচ্ছে কত, 9.25, বি প্রকল্পের হচ্ছে 8.12। স্যার যে বাঙালি ঝুঁকি যেখানে কম সেখানে দৌড় মারে, তাহলে আমরাও কি করবো স্যার, যেটার মান কম, যেটাতে ঝুঁকি কম আমরা সেটাই গ্রহণযোগ্য। তাহলে আমরা বলবো যে মিস্টার রহিম বা মিস্টার কুদ্দুসের এই প্রকল্পটি, এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি মান এত, বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি মান এত। উপরোক্ত তথ্য আলোকে আমরা দেখতে পাচ্ছি এ প্রকল্প থেকে বি প্রকল্পের ঝুঁকির পরিমাণ কম, সেক্ষেত্রে মিস্টার রহিমের বি প্রকল্পটা কি করা উচিত, গ্রহণ করা উচিত। আমরা এভাবে করে আমরা সৃজনশীলটা কমপ্লিট করব স্যার। ক্লিয়ার? ওকে স্যার। এখন আসেন আমাদের 4 যেটা আছে আরেকটা চ্যাপ্টার, আজকে আমরা আলোচনা করবো মূলধন আয় ব্যয় প্যাকলন। মূলধন আয় ব্যয় প্যাকলন আমরা হয়তো অঙ্ক নাও করতে পারি সময় স্বল্পতার কারণে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে। ঠিক আছে, আমরা এখানে কিছু জিনিস লিখব। ঠিক আছে, এখানে কিছু জিনিস লিখব। মূলধন আয় ব্যয় প্যাকলনে আমরা কি লিখবো, বিবরণ টাকা। তাহলে বছর উপরে দিবে বছর, প্রথম বছর টাকা। আচ্ছা, মূলধন আয় ব্যয় প্যাকলন চ্যাপ্টারটা কি বুঝায়? মূলধন আয় ব্যয় প্যাকলন বলতে বুঝায় যে আমার নিট মুনাফা, ঠিক আছে, নিট মুনাফা বা মোট মুনাফা বের করে আমরা গড় মুনাফার হার বের করতে পারি কিনা। প্রশ্নে আপনি বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন স্যার, প্রশ্নে আপনাকে বের করতে বলবে যে গড় মুনাফার হারের পরিমাণ নির্ণয় করো স্যার, বা আপনাকে বলতে পারে গড় বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো স্যার, আপনাকে এরকম প্রশ্ন বলতেই পারে স্যার। ঠিক আছে, তাহলে আসেন আমরা এই ফর্মুলাটা সবসময় ব্যবহার করবেন স্যার। প্রশ্ন যদি আমরা লিখব, প্রথমে লিখি বিক্রয় মাইনাস চলতি খরচ মাইনাস স্থায়ী খরচ মাইনাস অবচয়, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা
ঠিক আছে কি না? কর পূর্ব কি পাবো স্যার? মুনাফা মাইনাস, বা এটাকে আমরা বলি মোট মুনাফা। ক্লিয়ার? আর এর থেকে বাদ দিব মাইনাস, কি বাদ দিব এর থেকে? এর থেকে বাদ দিব যে হচ্ছে কর হার। কর হার বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা স্যার, বা নেট মুনাফা। একই কথা স্যার। এখান থেকে যোগ করব অবচয়। তাহলে আমরা পারবো কি স্যার? এটা আমরা পাবো কি? অবচয়টা যোগ করলে আমরা পাবো নগদ প্রবাহ। আচ্ছা স্যার, তাহলে নগদ প্রবাহ আমরা এই জিনিসটা লিখলাম। আমরা লিখলাম বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বাদ দিলে পাবো কর পূর্ব মুনাফা বা মোট মুনাফা। সেখান থেকে আমরা কর হার বাদ দিব, তখন পাবো আমরা কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। এরপর আমরা অবচয়টা যোগ করব। অবচয়টা যোগ করলে পাবো নগদ প্রবাহ। স্যার একটা কথা বলে রাখি, এখানে অবচয় প্রশ্নে দেওয়া থাকতেও পারে, না থাকতেও পারে, অস্বাভাবিকতার কিছুই নাই যদি প্রশ্নে। কারণ আমরা অবচয় বের করতে জানি স্যার। কিভাবে বের করতে জানি? আমরা অবচয় বের করতে পারি সরলরৈখিক পদ্ধতিতে। ক্লিয়ার স্যার? বুঝছেন? এবার আসেন, মোট যে নিট যে মুনাফা, মোট মুনাফাতে কোনো কিছু বের করা যায় না। নিট মুনাফা যদি দেওয়া থাকে, বা আমাকে যদি গড় মুনাফার হার বের করতে হবে, তাহলে আমরা বলতে পারবো নিট মুনাফা দিয়ে কি বের করতে পারবো স্যার? গড় মুনাফার হার বের করতে পারবো। তারপর কি করতে পারবো? গড় বিনিয়োগ। তারপর কি বের করতে পারবো? গড় নেট মুনাফা। ক্লিয়ার স্যার? ঠিক আছে। আর নগদ প্রবাহ দিয়ে বের করতে পারবো পে ব্যাক। সময় জানতে পারবো স্যার, পে ব্যাক সময়। স্যার পে ব্যাক সময় জিনিসটা নিয়ে একটু বলি। পে টাকা দিয়ে দেয়া, কবে সেটা আমার কাছে আবার রিটার্ন আসবে। তাহলে আমার বিনিয়োগকৃত অর্থ কত বছরে আমার কাছে রিটার্ন আসবে, সেটা নির্ণয় করার নিয়মটাই হচ্ছে পে ব্যাক সময়। এতটুকু বুঝছেন কিনা? এতটুকুর মধ্যে এটা আমাদের ফর্মুলা, এই ফর্মুলায় আমরা ব্যবহার বা বসাবো। এখন আসেন, ধরেন আমার প্রশ্নে বলা আছে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়ও বলে দিচ্ছে। ঠিক আছে, তখন আমরা কি করব? ধরেন প্রথম বছর বলে দিছে, তাহলে দ্বিতীয় বছর, তৃতীয় বছর আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি। স্যার এই জিনিসটা আপনারা হয়তো সবাই লিখছেন, হ্যাঁ? তাহলে আমরা এটা মুছে ফেলি। মুছে ফেলে আমরা একটা লিখি, একটা কি বলো, একটা প্রশ্ন লিখি, দেখি বানাই লিখি। যদি হলো হলো, না হলে নিয়মটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কারণ আমার তো আর মুখস্থ করা নাই স্যার সব কিছু। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা বলি, একটা প্রশ্ন লিখি। যা মিস্টার রহিম, মিস্টার কে স্যার? রহিম তার প্রকল্পে 5 বছরের বিক্রয় যথাক্রমে ছিল ধরো 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 2,50,000, 3 লক্ষ টাকা। তারপরে ছিল চলতি খরচ, বিক্রয়ের, ধরো বিক্রয় কত পার্সেন্ট দিল? ধরো বিক্রয়ের 10%, এবং স্থায়ী খরচ দিল 50,000 টাকা। তারপর দিল কর হার 5% দিই, কর হার কমাই দিই 5% হলে গড় মুনাফার হার, গড় বিনিয়োগ,
গড় নিট মুনাফা, তারপরে বলতে পারি পে ব্যাক সময় বের করো। এরকম আমাকে এই চারটা জিনিসই স্যার আপনার পরীক্ষাতে প্রশ্নে দেওয়া থাকবে। ক্লিয়ার ক্লিয়ার কিনা? এই চারটা জিনিস আপনার এই পরীক্ষাতে দেওয়া থাকবে, আপনাকে বের করতে হবে স্যার। তাহলে আসেন, আমাদের প্রকল্পটা হতে পারে 1 বছর, প্রকল্পটা হতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর, হোয়াটএভার যাই হোক না কেন। তাহলে আমার প্রত্যেকটা প্রকল্পে কি দেওয়া থাকে স্যার? একটা বিক্রয় মূল্য দেওয়া থাকতে পারে স্যার। বিক্রয় মূল্য অনেক সময় না দিয়েও আপনার মোট মুনাফাও দিয়ে দিতে পারে স্যার। ক্লিয়ার? তাহলে এটাকেও নগদ প্রবাহ বলতে পারবেন। আচ্ছা, তাহলে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রথম বছর দেওয়া আছে 50,000, দ্বিতীয় বছর 1 লাখ, তৃতীয় বছর হচ্ছে 2 লাখ, চতুর্থ বছর হচ্ছে যে 2,50,000 এবং আমার হচ্ছে যে কত 3 লাখ টাকা। ক্লিয়ার? তাহলে আমরা এখানটায় মুছি। তাহলে আমাকে স্থায়ী খরচ দেওয়া আছে 50,000 টাকা, কর হার 5%, গড় মুনাফার হার কত এটা আমাকে বের করতে বলছে, গড় বিনিয়োগ। স্যার এই প্রশ্নে কিন্তু অবচয় নাই স্যার। তাহলে অবচয় যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব স্যার? অবচয় বের করব কোন পদ্ধতিতে? সরল রৈখিক পদ্ধতিতে আমরা অবচয় বের করব। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে এখন আসেন আমরা এটার জন্য একটা ঘর আঁকি। এখানটায় একটু ঘর আঁকি। তাহলে আমার যেহেতু বোর্ড ছোট, তাহলে আমরা একটা ঘর আঁকি। কেমন? আমি জাস্ট আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে বছর। আচ্ছা, তাহলে আমি এখানে লিখব বিবরণ। তাহলে এটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ এবং পঞ্চম বছর। তাহলে আমি প্রথম বছর বিক্রয় ছিল কত টাকা স্যার? বিক্রয় ছিল 50,000, তারপর হচ্ছে 1 লাখ, তারপর ছিল 2 লক্ষ টাকা, তারপর 2,50,000, তারপর ছিল 3 লক্ষ টাকা। ঠিক আছে কিনা? তারপর আমরা কি দিব? বাদ চলতি খরচ। তাহলে 10% বলছি না, তাহলে 5,000 টাকা, তারপরে 10,000 টাকা, 2,000 টাকা, 20,000 টাকা, তারপরে হচ্ছে যে আপনার ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা এখানে একটা শূন্য হবে। তাহলে এটা 25,000 টাকা, তারপর এখানে আবার আপনার 30,000 টাকা। তাহলে এই যে চলতি খরচটা সবসময় কার উপর ধরা হয় স্যার? বিক্রয়ের উপর ধরা হবে। ঠিক আছে? শুধু আপনাকে বলে যদি যে চলতি খরচ 10%, স্যার চলতি খরচ 10% যদি প্রশ্নে বলা থাকে, আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে স্যার, সেই 10%টা আপনি ধরবেন বিক্রয়ের উপর। ক্লিয়ার? তাহলে আমরা চলতি খরচটা ধরলাম, এরপর আমরা মাইনাস করব স্থায়ী খরচ। ধরেন স্থায়ী খরচ আমরা 50,000 টাকা মাইনাস করলাম। আচ্ছা, স্থায়ী খরচটা একটু কমাই দিই, কি বলেন স্যার? স্থায়ী খরচটা আমরা কমাই দিই, যেহেতু এখানে মাইনাস বেশি চলে আসবে। তাহলে স্থায়ী খরচ ধরলাম আমরা 10,000 টাকা। না, স্থায়ী খরচটা আরও কমাই দিই, 5,000 টাকা দিলাম স্থায়ী খরচ। তাহলে আমরা এখানে আবার 5,000 টাকা মাইনাস করব। 5,000 টাকা মাইনাস, সবগুলো বছরে সেম স্থায়ী খরচ 5,000, 5,000, 5,000। ক্লিয়ার স্যার? ওকে স্যার। তারপরে আমাদের এখন বাদ দেওয়ার কথা কি স্যার? অবচয়। তাহলে অবচয় আমরা কিভাবে বের করব? অবচয় বের করব হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে বের করব? চলেন আমরা এখানে একটু দেখি, তারপর আবার কন্টিনিউ করব। তাহলে আমরা লিখব অবচয়। স্যার এই প্রশ্নে প্রাথমিক খরচ ছিল ধরেন 4 লক্ষ টাকা। প্রাথমিক খরচ। তাহলে এই অঙ্কে কি ছিল স্যার? প্রাথমিক খরচ 4 লক্ষ টাকা। এই প্রশ্নে বা এই ধরনের অঙ্কে প্রাথমিক খরচ দেয়া থাকবে স্যার। প্রশ্নের উপর একটু করে ভালো করে খেয়াল করে দেখবেন, প্রাথমিক খরচটা পাবেন। তাহলে আমরা যদি অবচয় সমান প্রাথমিক খরচ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কি দিব? বছর। তাহলে প্রাথমিক খরচ ছিল 4 লক্ষ টাকা, ভাগ করব কত দিয়ে স্যার? 5 দিয়ে ভাগ করব। তাহলে 4 লক্ষকে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত পাবো? 80,000 টাকা করে পাবো স্যার। কত? 80,000 টাকা করে স্যার আমার কি আসবে?
আমার অবচয় আসবে। ক্লিয়ার? অবচয় বের করার নিয়মটা দেখছেন? অবচয় বের করার নিয়ম, এটাকে বলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার নিয়ম। ক্লিয়ার স্যার? ওকে স্যার, তাহলে আসেন অবচয় বের করছি আমরা। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ কোথায় পাবো? প্রশ্নে পাবো। ভগ্নাবশেষ মূল্য পাবো, বছর পাবো, আমরা ভাগ করে দিব। ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে আমরা অঙ্কতে কন্টিনিউ করি। তাহলে আমরা বের করছিলাম অবচয় ৮০,০০০ টাকা। এগুলো সেম দিলাম স্যার। হ্যাঁ, এগুলো তো কি স্যার? সেম ৮০,০০০ ৮০,০০০ ৮০,০০০। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য আপনারা বুঝে নিয়েন স্যার। এটা তো কত? ৮০,০০০। এটা তো কত? ৮০,০০০ ৮০,০০০ ৮০,০০০ মাইনাস যাবে। এইটা বাদ দেওয়ার পর আমরা কি পাবো স্যার? মোট মুনাফা পাবো না? মোট মুনাফা পাবো স্যার। এই অবচয় বাদ দেওয়ার পর কী পাবো? মোট মুনাফা। মোট মুনাফাকে আমরা আবারও বলি কর পূর্ব মুনাফা। ঠিক আছে? এরপর আমরা বাদ দিব কর হার। বাদ দিব কি স্যার? কর হার। কর হার কত পার্সেন্ট বলছিল? 5% বলছিল। ঠিক আছে, এইগুলো বাদ দিব। এগুলো বাদ দেওয়ার পর কত টাকা আসে দেখি। 50,000 থেকে 5,000, 5,000, আচ্ছা 10,000, এখানে হচ্ছে 80,000 নাকি? ওকে স্যার, তাহলে 80 90, তাহলে 50,000 মাইনাস 90,000, তাহলে মাইনাস 40,000 টাকা এখানে পাবো। মাইনাস কত পাবো? 40,000 টাকা। ক্লিয়ার? পরেরটাতে আসি, এখানে 50 80। আচ্ছা, আমরা হয়তো মানগুলো একটু বড় করে ধরে ফেলছি, আমরা একটু বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, মানগুলো হয়ে গেছে, তাহলে মানগুলো আমরা একটু বুঝাই। তাহলে আমরা প্রপারলি এই চ্যাপ্টারটা যেহেতু আমরা রিভিশন দিচ্ছি স্যার, তাহলে এভাবে করে লিখবো। এই যে টাকাটা যেটা বের হয়েছে, ক্লিয়ার? এই টাকাটার 5% আমরা কি করব? কর হার ধরবো। তাহলে মাইনাস 40%-এর উপর কর হার ধরবো, ধরে এটা ডিভাইডেড করে দিব। আবার বিয়োগ করে দিয়ে একটা আমরা কী পাবো? তখন পাবো নিট মুনাফা। কী মুনাফা পাবো স্যার? নিট মুনাফা পাবো। ক্লিয়ার? নিট মুনাফা ধরেন অনেকগুলো পাইলাম। ধরেন আমি নিট মুনাফা পাইলাম, ধরেন কথার কথা আমি নিট মুনাফা পাইলাম ধরেন 20,000। তারপর পেলাম আবার পাইলাম ধরেন 40,000 টাকা পাইলাম নিট মুনাফা। তারপর পেলাম 50,000, তারপর বললাম 60,000, তারপর বললাম 70,000। তাহলে এগুলো নিট মুনাফা পেলাম, কথার কথা। হ্যাঁ, তাহলে আমি যে মোট মুনাফা বের করব ওটার 5% ধরে আমি কর হারটা বিয়োগ করবো। বিয়োগ করার পর আমরা কী পাবো? নিট মুনাফা অনেকগুলোই পাবো। ক্লিয়ার? তাহলে নিট মুনাফা পেলাম আমরা কত আমরা পেলাম স্যার, আমরা বলেছিলাম নিট মুনাফা দিয়ে গড় মুনাফার হার বের করতে পারবো, গড় বিনিয়োগ বের করতে পারবো। তারপর হচ্ছে দেখি স্যার গড় নিট মুনাফাটাও বের করতে পারবো। তাহলে আমরা কিভাবে বের করবো? আসেন এটা মুছে ফেলি। তাহলে এবার আসেন, আমরা নিট মুনাফা পেয়েছিলাম কত? 40, প্রথম বছর 40। হ্যাঁ, আচ্ছা 20 40, তারপরে বছর পেয়েছিলাম কত? 50 60 70। স্যার এটা আমরা ধরে নিয়েছি, আনুমানিক ধরে নিয়েছি। ক্লিয়ার? ভিডিওটা যেন লং না হয়। তাহলে আমরা প্রথমে কি গড় মুনাফা বের করার আগে আমাকে কি বের করতে হবে? গড় নিট মুনাফা। কি মুনাফা? গড় নিট মুনাফা স্যার। তাহলে কি আসবে? নিট মুনাফা আসবে। এখানে কি আসবে? নিট মুনাফা। তাহলে আমরা নিট মুনাফা ডিভাইড বাই বছর দিব। কি দিব স্যার? বছর। তাহলে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে যে আমরা একটু হিসাব করে নিই। নিট মুনাফা হচ্ছে যে 70 প্লাস 60 প্লাস 5 50 প্লাস 40 প্লাস 20 240 আসছে স্যার। আমাদের নিট মুনাফা আসছে কত? ধরেন 2,40,000 টাকা ডিভাইড বাই 5। তাহলে বছর কত দিয়ে ভাগ দিব স্যার? বছর দিব, তাহলে 48,000 টাকা আমাদের আসবে। তাহলে আমাদের কত আসবে স্যার? 48,000 টাকা আমি কি পেয়েছি? আমি নিট মুনাফার হার পেয়েছি, গড় নিট মুনাফা পেয়েছি। ক্লিয়ার? বুঝছেন তো সবাই? আমরা আনুমানিক ধরে নিয়েছিলাম স্যার 20,000 40,000 50,000 60,000 70,000। ওকে, এখন এই যে আমরা পেলাম, কি পেলাম? আমরা গড় নিট মুনাফা পেয়েছি। এরপর আমাদের বের করতে হবে স্যার গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ ধরেন কত টাকা লিখবো? গড় বিনিয়োগ ছিল আমাদের কত? প্রাথমিক বিনিয়োগ। তাহলে আমরা এখানে লিখি প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। স্যার ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে বলে দেওয়া থাকবে স্যার। ক্লিয়ার? তাহলে ডিভাইডেড বাই 2। তাহলে আমার 4 লক্ষ টাকা ছিল স্যার। প্রাথমিক বিনিয়োগ কত টাকা ছিল? 4 লক্ষ ডিভাইড বাই 2। তাহলে আমার এখানে 2 লক্ষ টাকা পেয়েছি।
এতটুকু বুঝছেন কি না? এরপর আমাদের মেন সূত্র গড় মুনাফার হার, যেটা আমাদেরকে গ নাম্বারে বের করতে বলবে স্যার, পরীক্ষায় গ নাম্বারে বের করতে বলবে। তাহলে আমরা কি লিখবো? গড় মুনাফার হার সমান সমান আমরা লিখবো গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা স্যার, গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ তারপর ইন্টু 100 দিব স্যার। তাহলে এবার আসেন, গড় নিট মুনাফা পেয়েছিলাম কত? 48,000 টাকা। 48,000 টাকা ডিভাইডেড বাই 2 লক্ষ টাকা বাদ দিব, 2 লক্ষ টাকা বিয়োগ করবো। তাহলে 48,000 ভাগ 2 লক্ষ, তাহলে 0.25 ইন্টু 100। আমরা জানি 0 দিয়ে কোনো উত্তর হয় না স্যার, এর জন্য আমরা কি করব? 100 দিয়ে গুণ করবো। তাহলে পেলাম কত স্যার? 24%। ক্লিয়ার স্যার? ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? তাহলে গড় মুনাফার হারটা আমরা এভাবে করে বের করব স্যার। এখন দেখেন, প্রশ্ন যদি গড় মুনাফার হার বের করতে বলে, তাহলে আমাকে গড় নিট মুনাফাও বের করতে হবে, গড় বিনিয়োগও বের করতে হবে, গড় মুনাফার হারও বের করতে হবে। ক্লিয়ার স্যার? হিসাবটা বুঝছেন কিনা? ওকে স্যার। এরপর আসেন, আমরা যদি পে ব্যাক সময় করতে বলে, তখন পে ব্যাক সময়ের মধ্যে আমরা আরো টেকনিক্যালি আলোচনা করি। ধরেন আমার নগদ প্রবাহ বের করছি, আমরা কথার কথা আমরা বের করলাম ওই অঙ্ক যেটা বের করছিলাম 20,000, 30,000, 40,000 যেটা দিয়ে ছিল না নিট মুনাফা, ওটার সাথে যদি আমরা অবচয় যোগ করে দিব, তখন আমরা কী পাবো? নগদ প্রবাহ পাবো। আর নগদ প্রবাহ দিয়ে স্যার পে ব্যাক সময় বের করতে হয়। ঠিক আছে? তাহলে পে ব্যাক সময় আমরা জন্য ঘর রাখবো কি? তাহলে আমরা কথার কথা একটা আনুমানিক ধরে নিব। ধরো এখানে আমরা দিব বছর, তারপর দিব কি? নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে এখানে কি দিব? নগদ প্রবাহ, তাহলে এখানে ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে বছরটা স্যার 0 বছর। 0 বছর কেন ধরবো স্যার? আমার প্রাথমিক বিনিয়োগ 4 লক্ষ টাকা ছিল। তাহলে আমি প্রাথমিক বিনিয়োগ কত টাকা দিল? 4 লক্ষ টাকা দিলাম স্যার। এটা মাইনাস ফিগারে রাখবেন, 4 লক্ষ টাকা মাইনাস ফিগারে এরকম করে দিবেন পে ব্যাক সময় বের করার জন্য। আমরা বের করতেছি পে ব্যাক সময়। 4 লক্ষ টাকা দিচ্ছেন কি না স্যার? ওকে স্যার, 4 লক্ষ টাকা দিবেন। ধরেন প্রথম বছর ধরেন সে পেয়েছে 1 লক্ষ টাকা, তারপরে দ্বিতীয় বছর পেয়েছে 2 লক্ষ টাকা, সরি 2,50,000 নগদ প্রবাহ। এগুলো পাইছি আমরা ওই ধরেন নিট মুনাফার সাথে অবচয় যোগ করার পর যে টাকাটা পাইছি, ওই টাকাটা আমরা এখানে লিখতেছি। তারপরে ধরেন তৃতীয় বছর সে পাইছে কত? তৃতীয় বছর সে পাইছে 1,50,000 টাকা। ঠিক আছে? 1 লক্ষ কত টাকা? 50,000 টাকা। চতুর্থ বছর সে পাইল 50,000 টাকা আবার। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করবো কিরকম? ক্যালকুলেশনটা করবো কিভাবে? তাহলে একটা দিয়ে হয়ে যাবে, সময় খুব কমভাবে আমরা ক্যালকুলেশন করব। আমরা 4 লক্ষ টাকা মাইনাস ফিগার দিয়ে লিখবো। প্রথমে 4 লক্ষ টাকা লিখলাম তো মাইনাস ফিগার দিয়ে, তখন শুধু প্লাস দিব। প্লাস দিয়ে কত দিব? 1 লক্ষ টাকা স্যার। তাহলে 1 লক্ষ টাকা দিলে আমাদের মাইনাস 3 লক্ষ টাকা আসবে। তাহলে আমরা কি লিখবো স্যার? মাইনাস 3 লক্ষ টাকা। ধরেন মাইনাস কত স্যার? 3 লক্ষ টাকা স্যার। তারপরে 2,50,000 যদি আমি প্লাস দিই, 2,50,000 যদি আমি প্লাস দিই, তাহলে কী পাবো? মাইনাস 50,000। মাইনাস কত টাকা স্যার? 50,000। যোগ যদি আমি 1 লক্ষ টাকা দিই, 1,50,000 টাকা দিই, তাহলে আমি টোটালি পাচ্ছি কত স্যার? 1 লক্ষ টাকা। এটা প্লাসে পাচ্ছি। ক্লিয়ার? 1 লক্ষ টাকা প্লাসে পাচ্ছি, তাহলে এখানে হবে 1,50,000 টাকা যদি যোগ করে দিই। এখন আসেন আমাদের পে ব্যাক সময় বের করার নিয়ম, বা আমরা পে ব্যাক সময় কীভাবে বাইর করব। তাহলে আমরা লিখি পে ব্যাক সময়। তাহলে পে ব্যাক সময় আসেন এ সমান সমান স্যার। এখন দেখেন কোন বছরে ক্রমযোজিত, কোন বছরে মাইনাস ফিগার আসছে? লাস্ট মাইনাস ফিগার কোথায় আসছিল? তাহলে লাস্ট মাইনাস ফিগার আসছে 50,000 টাকা। তাহলে আমরা লিখবো এ প্লাস, তাহলে লাস্ট মাইনাস ফিগার কোথায়? 50,000 টাকা। তাহলে ওই 50,000 টাকাটা আমি প্রথমে লিখে ফেলবো। ওই 50,000 টাকা আমি কি করব? প্রথমে লিখে ডিভাইডেড করব। ক্লিয়ার? ওই মাইনাস ফিগারের পরবর্তী নগদ প্রবাহ কত টাকা স্যার? 1,50,000। তাহলে 1,50,000 লিখলাম। এর ভ্যালুটা কীভাবে ডিটেক্ট করব আমরা? এর ভ্যালুটা ডিটেক্ট করব যেই বছরে মাইনাস ফিগার ছিল লাস্ট, ওই বছর বরাবর আমরা বছরটা কাউন্ট করবো। তাহলে এখানে কত বছর হবে? 2 বছর। তাহলে এটা ভাগ করে ফেলি। তাহলে 50,000 ভাগ 1,50,000 যোগ কত? 2। তাহলে 2 বছর, এই 2 বছর 33 বা 3 মাসের মধ্যে আমরা কি পাবো? এই টাকাটা ব্যাক পাবো। তাহলে এই জিনিসটা আবার রিপিট করি।
ক্রমবর্ধিত নগদ প্রবাহের মধ্যে 0 বছর দিয়ে যদি করি প্রাথমিক বিনিয়োগকে আমরা মাইনাস ফিগারই দেখাবো। পরবর্তীতে আসেন যে এটা প্লাস করতে করতে যাব, যেই বছরে লাস্ট মাইনাস ফিগার হবে ওই বছর বরাবর বছরটাকে আমরা ফার্স্টে লিখবো, লিখে প্লাস করব, লাস্ট যে বছরে মাইনাস ফিগার ছিল ওই বছরটার টাকাটা এখানে বসাবো। ক্লিয়ার? ডিভাইডেড করবো কোথায়? তার পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহকে। বা ঠিক আছে কিনা? তাহলে এভাবে করে আমরা পেব্যাক সময় বের করতে পারবো। আশা করি এই ক্লাসটা বুঝছেন। রিভিশনটা কমপ্লিট করেন স্যার, পরীক্ষার আর কিছু অল্প কয়েকটা দিন বাকি মাত্র। এখন যারা পড়েন না বাসা তারা একটু ভালো করে মন দিয়ে পড়েন স্যার, পড়ালেখার কোনো বিকল্প নেই। ক্লিয়ার? ওকে স্যার, আসেন এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে মূলধন ব্যয়। আজকে আলোচ্য বিষয় আমাদের কি স্যার? মূলধন ব্যয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা ম্যাথ করব না, আমরা কিছু টেকনিক্যালি বলবো, আপনারা ওই অনুপাতে ম্যাথগুলো করবেন। আশা করি সবাই ভালো ফল পাবেন ইনশাল্লাহ। মূলধন ব্যয় জিনিসটা কি? আচ্ছা আমি বলি, আমি মূলধন কালেক্ট করতে পারি কয়ভাবে? একটা প্রতিষ্ঠান মূলধন কালেক্ট করতে পারি স্যার 3 ভাবে। কেমন? সাধারণত আমি বের করতে পারি, আমি ঋণ দিয়ে মূলধন বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি, প্রথম সূত্রটা আমি লিখব, কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সমান সমান সুদের হার 1 মাইনাস কর হার। ঠিক আছে কিনা স্যার? আগে একটু লিখে ফেলি, অগ্রাধিকার শেয়ার প্রত্যাশিত লভ্যাংশ কাদের? শেয়ার মালিকদের স্যার। ডিভাইড বাই বাজার মূল্য। সাধারণ শেয়ারটা আসি, তাহলে সাধারণ শেয়ার কি? লভ্যাংশ 1 ডিভাইড বাই বাজার মূল্য ইনটু ধরেন 100। আবার সাধারণ শেয়ার আসি, সমান সমান লভ্যাংশ 1 বাজার মূল্য যোগ বৃদ্ধির হার। আসেন স্যার আমরা একটু আলোচনা করি। আমরা সাধারণত ঋণ নিতে পারি স্যার 3টা মাধ্যমে। 1 কারো কাছে ঋণ নিয়ে, 2 হচ্ছে অগ্রাধিকার শেয়ার, 3 হচ্ছে সাধারণ শেয়ার। ঠিক আছে? আচ্ছা মূলধন ব্যয় বলতে বোঝায় আমি কোথায় কত টাকা ব্যয় করব আমার ক্যাপিটালটাকে। ক্লিয়ার? তাহলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় যদি আমাকে প্রশ্ন বের করতে বলে, ঠিক আছে, সেক্ষেত্রে আগে দেখব পুরো প্রশ্নের মধ্যে কোনো কি আছে কিনা, কর হার আছে কিনা। যদি কর হার থাকে স্যার, আমি আবারও রিপিট করি, প্রশ্নে যদি কর হার থাকে তাহলে স্যার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? প্রশ্নে যদি কর হার না থাকে, এই যে 7% সুদ কর ঋণে দিছে, তাহলে ওই 7% সুদে যেটা বলবে ঋণের যে সুদের হারটা থাকবে স্যার, ওটাই হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? যদি কর হার প্রশ্নে দেয়া থাকে, আমি রিপিট করি, কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় বের করার সময় যদি প্রশ্নে কর হার দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি কর হার দেয়া না থাকে সেক্ষেত্রে যেটাই সুদের হার সেটাই উত্তর। ক্লিয়ার স্যার? ওকে। অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত অগ্রাধিকার শেয়ার মূলধন কিভাবে বের করব? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই বাজার মূল্য। স্যার শেয়ার মালিকরা প্রত্যাশা করতেছে তারা 8% করে লভ্যাংশ পাবে। ক্লিয়ার? তারা কত পার্সেন্ট করে পাবে স্যার? 8% করে পাবে। তাহলে আমরা একটু এখানে লিখি, শেয়ার মালিকরা কত পার্সেন্ট করে পাবে তারা আশা করতেছে? 8% অগ্রাধিকার, এরকম লেখা থাকে প্রশ্নের মধ্যে। 8% কি থাকে স্যার? অগ্রাধিকার লেখা থাকে, এরকম লেখা থাকবে স্যার। তাহলে 8% যদি অগ্রাধিকার লেখা থাকে স্যার, তাহলে এই 8%টা কি করব? তাহলে এই আশা করতেছে সে 100 টাকার 8% কি পাবে? সে লভ্যাংশ পাবে, সে এটা আশা করতেছে। ঠিক আছে? যদি স্যার অগ্রাধিকার শেয়ারের মূলধনে যদি বাজার মূল্য দেওয়া না থাকে সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আমার উত্তর। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কত হবে? 8%ই হবে। স্যার এই যে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় যদি বাজার মূল্য দেওয়া না থাকে, তাহলে এই যে
যেটা পার্সেন্টেজ আছে সেটাই উত্তর। স্যার প্রশ্নে যদি লিখিত মূল্য থাকে, স্যার কি থাকে? লিখিত মূল্য, ধরো লিখিত মূল্য দেওয়া আছে 100 টাকা, অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য দেওয়া আছে কত টাকা স্যার? অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য দেওয়া আছে 100 টাকা। ওই 100 টাকার সাথে আমি 8% করব, 8 টাকা পাবো স্যার। ওই 8 টাকাটাই হচ্ছে আমাদের শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা বললাম লিখিত মূল্যের সাথে সবসময় কি করব? পার্সেন্টেজটাকে গুণ করে দিব। গুণ করে দিই যদি থাকে স্যার, না থাকলে যে পার্সেন্টেজটা থাকবে ওই পার্সেন্টেজটাই লিখে দিব উপরে, কিন্তু পার্সেন্ট দিব না। কেন দিব না? কারণ আমি ভাবতেছি 100 টাকার মধ্যে আমি 8% লভ্যাংশ পাবো। আমি আশা করছি, আমি প্রত্যাশা করছি আমি এখান থেকে কী পাবো? 8 টাকা পাবো। ক্লিয়ার স্যার? তাহলে এইভাবে করে আপনার অগ্রাধিকারটা বের করতে পারবেন। সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের মধ্যে আমরা 2টা সূত্র লিখছি স্যার। কয়টা সূত্র? 2টা সূত্র স্যার। প্রশ্নে সাধারণ শেয়ার মূলধন ব্যয় যদি বের করতে হয় আমাকে গ বা ঘ নাম্বারে, তাহলে আমার প্রশ্নে 2টা জিনিস আমাকে দেখতে হবে স্যার। কোন 2টা জিনিস? প্রশ্নে বৃদ্ধির হার দেয়া আছে কি নাই। প্রশ্নে যদি স্যার বৃদ্ধির হার দেয়া থাকে তাহলে সেটা শূন্য লভ্যাংশের মধ্যে হবে। ঠিক আছে? স্থির স্থির সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের মধ্যে পদ্ধতির মধ্যে পড়বে স্যার। ঠিক আছে? এবার আসেন, প্রশ্নে যদি বৃদ্ধির হার দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা সলভ করব। এবং আমরা বলি প্রশ্নে এরকম থাকবে, ধরো 13 টাকা লভ্যাংশ, শেয়ার মালিকগণ 13 টাকা লভ্যাংশ দিবে আশা করে, তা বিগত 4% করে বৃদ্ধি পেয়েছে বা 8% করে বৃদ্ধি পেয়েছে, এরকম ছিল স্যার। সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের ক্ষেত্রে লভ্যাংশের টাকাটা থাকবে টাকার আকারে। আমি আবার বলি, সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের ক্ষেত্রে লভ্যাংশের টাকাটা থাকবে কিসের আকারে? টাকার আকারে। কোন আমরা অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে বলছিলাম পার্সেন্টেজ, এটা থাকবে কি স্যার? টাকার আকারে। স্যার যদি কোনো সময় এই অগ্রাধিকার বা সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের মধ্যে যদি পার্সেন্টেজ দিয়ে দেয়, ধর 8%, ঠিক আছে, তাহলে লভ্যাংশ, তাহলে ওই 8% যদি দেওয়া থাকে তাহলে প্রশ্নে আমার থাকবে কি স্যার? লিখিত মূল্য দেওয়া থাকবে স্যার। ক্লিয়ার? তাহলে ওই লিখিত মূল্যের উপর আমি 8% ধরে আমি তাদের কি শেয়ার মালিকদের লভ্যাংশের টাকাটা বের করব। কথা বোঝা গেছে কিনা আমার? ক্লিয়ার? যদি আমরা জানি যে অগ্রাধিকার বা আমরা জানি সাধারণ শেয়ারের সাধারণত এই টাকা দেওয়া থাকে, লভ্যাংশ টাকা আকারে থাকে। যদি স্যার পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তখন কী করবো? তখন পার্সেন্টেজ আকারে যদি দেওয়া থাকে স্যার, তাহলে দেখবো আমাদের প্রশ্নের লিখিত মূল্য আছে কিনা সাধারণ শেয়ার মূলধন ব্যয়। তাহলে ওই লিখিত মূল্যের উপর পার্সেন্টেজ করে আমি কি করব? টাকার অ্যামাউন্টটা বের করব। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আসেন, সাধারণ শেয়ার মূলধন ব্যয় যদি বৃদ্ধির হার দেওয়া থাকে তাহলে এই যে লভ্যাংশ 1 লিখছি না, এটা তখন আমরা দেখব, ধরো লভ্যাংশ দেওয়া আছে এখানে, তো আমি বললাম ধর লভ্যাংশ, ধরো 13 টাকা লভ্যাংশ দিবে। কত টাকা স্যার? 13 টাকা। ক্লিয়ার? 13 টাকা কি দিবে স্যার? লভ্যাংশ দিবে। এখন আসো, প্রশ্নে যদি আমার লভ্যাংশ দেওয়া থাকে, আচ্ছা এখন আমার প্রশ্নে যদি বৃদ্ধি হার দেওয়া থাকে তাহলে এই যে লভ্যাংশটা শূন্য হবে। তাহলে আমরা লভ্যাংশ 1 বের করবো কীভাবে? তা আমি লিখবো লভ্যাংশ 1 সমান সমান লভ্যাংশ 0 1 প্লাস বৃদ্ধির হার। ঠিক আছে? যদি প্রশ্নে বৃদ্ধির হার দেয়া থাকে তাহলে আমাকে লভ্যাংশ 1 বের করতে হবে, এবং প্রশ্নে যে লভ্যাংশের টাকাটা দেয়া থাকবে ওটা হচ্ছে লভ্যাংশ 0। ঠিক আছে? তাহলে আমাকে লভ্যাংশ 1 বের করতে হবে, যেহেতু আমরা উত্তর করতে বা প্রশ্ন সলভ করার সময়। আর প্রশ্নে যদি বৃদ্ধির হার দেয়া না থাকে, যেই টাকাটা থাকবে লভ্যাংশে যে টাকাটা দিবে, হতে পারে সেটা 10 টাকা, হতে পারে সেটা 13 টাকা। ঠিক আছে? তাহলে ওই 13 টাকা বা 10 টাকাটাই আমি ধরবো লভ্যাংশ 1। ক্লিয়ার কিনা স্যার? বুঝছেন ব্যাপারটা? ওকে স্যার। এরপরে আসেন, এরপরে আমাকে WACC বের করতে বলতে পারে, বা ওয়েট অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এটাকে বলতে পারে মূলধন ব্যয়। তাহলে আমরা কীভাবে বের করতে বুঝতে পারছি? তাহলে আমরা ক্রাইটেরিয়াগুলো একটু দেখি। যদি আমাকে কর সম্বলিত ঋণ মূলধন ব্যয়, আমি আবার রিপিট করি, যদি আমাকে কর সম্বলিত ঋণ মূলধন ব্যয়, সরি স্যার, যদি আমাকে কর সমন্বিত ঋণ মূলধন ব্যয় বের করতে হবে তাহলে আমাকে দেখতে হবে করের হার আছে কিনা। ঠিক আছে? প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব, না থাকলে এই যে সুদের হারটাই হবে আমার জন্য কি স্যার? উত্তর। আর অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে বের করতে বললে আমরা দেখবো বাজার মূল্য আছে কিনা। যদি বাজার মূল্য দেওয়া না থাকে তাহলে প্রত্যাশিত যে লভ্যাংশ যেটা আছে পার্সেন্টেজ আকার, ওটাই হবে স্যার উত্তর। আর যদি পার্সেন্টেজ আকার দেওয়া থাকে এবং যদি লিখিত মূল্য দেওয়া থাকে তাহলে আমরা গুণ করে দিয়ে
যে টাকাটা পাবো সেই টাকাটাই হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ। সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের ক্ষেত্রে আগে যদি বের করতে বলে তাহলে আমার প্রশ্নে কি দেখতে হবে স্যার? প্রশ্নে দেখব বৃদ্ধির হার দেওয়া আছে কিনা। যদি বৃদ্ধির হার দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাতে অঙ্কটা সলভ করব। তখন আমার যে লভ্যাংশটা দেওয়া থাকবে, ঠিক আছে, ধরো লভ্যাংশ দেওয়া আছে 13 টাকা, প্রশ্নে বৃদ্ধির হারও আছে, তাহলে ওই লভ্যাংশটা হবে আমার জন্য লভ্যাংশ 0। ক্লিয়ার? তখন লভ্যাংশ একটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলবো। এবং প্রশ্নে যদি লভ্যাংশ দেওয়া না থাকে, বৃদ্ধির হার দেওয়া না থাকে, আর যদি যে 13 টাকা লভ্যাংশ দেওয়া থাকে তাহলে ওইটাই হচ্ছে লভ্যাংশ 1। ক্লিয়ার কিনা স্যার? এরপরে আসেন আমাদের এই অধ্যায়ের লাস্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গড় মূলধন ব্যয় বা মূলধন ব্যয়। তাহলে মূলধন ব্যয় কি বের করবো স্যার? মূলধন ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, দেখবেন আপনি এই অধ্যায়ে অঙ্ক করার সময়, হ্যাঁ, এই অধ্যায়ে অঙ্ক করার সময় আমি এটাকে বলি, ধরেন এই অধ্যায়ের অঙ্ক করার সময় আপনারা একটু খেয়াল করবেন, ধরেন তারা মূলধনের কিছু টাকা দিয়ে থাকে, যেমন সাধারণ শেয়ার দিবে কত? 10,000 টাকা, অগ্রাধিকার শেয়ার দিবে কত? 30,000 টাকা, আর ঋণ দিবে হচ্ছে 10,000 টাকা, তাহলে 40,000 টাকা কিনা স্যার? তাহলে এগুলোর ভার বের করব বা মুনাফা বা ভার বের করবো। ভার বের করবো কীভাবে স্যার? তাহলে আমরা ভার বের করি, তাহলে সাধারণ এটা ধরি সাধারণ শেয়ার, এটা অগ্রাধিকার শেয়ার, এটা ধরেন ঋণ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা স্যার? সাধারণ, অগ্রাধিকার, ঋণ। তাহলে সাধারণ শেয়ার ভার লিখব বা মূলধনের অংশ বলতে পারেন। ভার কীভাবে বের করব? তাহলে উপরে কত ছিল স্যার? 10,000 ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট কত আসছে স্যার? 40,000 টাকা তার লাগবে। ঠিক আছে? তাহলে এখন 10,000 থেকে 40,000 টাকা কী করে দিব? ভাগ করে দিব। তাহলে আমরা লিখি স্যার, কি লিখব? 10,000 ভাগ 40,000, তাহলে পাবো কত? 0.25। তাহলে লিখবো কত? 0.25। এরপরে আসেন অগ্রাধিকারটা বের করি স্যার। অগ্রাধিকারটা কত ছিল? অগ্রাধিকার ছিল কত? 30,000 ডিভাইডেড বাই কত স্যার? 40,000। তাহলে এটা ভাগ করলে কত আসে? 30,000 ভাগ 40,000 ভাগ করলে আসে কত? 0.75। ক্লিয়ার? আর ঋণেরটা বের করি স্যার। ঋণেরটা বের করলে কত আসবে? ভারগুলো বের করি স্যার। ঋণেরটা বের করলাম আমরা, আসলো এখানে 10,000 ডিভাইডেড বাই 40,000। তাহলে 10,000 ভাগ কত স্যার? 40,000। তাহলে আসবে যে 0.25। তাহলে 0.25 প্লাস 0.75 প্লাস 0.25। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি ভার বের করছি স্যার। ঠিক আছে? এখন মূলধনের ধরেন আমার সাধারণ শেয়ারের উত্তর, তাহলে আমি সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাইছি কত? ধরেন 8.7% পাইছি। অগ্রাধিকার পাইছি কত? অগ্রাধিকার পাইছি 7%। আর ঋণ পাইছি কত? ঋণ পাইছি ধরেন 6.5%। ক্লিয়ার কিনা স্যার? তাহলে এই যে আমরা ভার যে পাইছি না, সাধারণ শেয়ারের ভার পাইছি কত টাকা? তাহলে 0.25 ইন্টু কত দিব স্যার? সাধারণ শেয়ারের উত্তর যত পাইছি 8.7 গুণ করে দিব, তারপর যোগ দিব, তারপরটা অগ্রাধিকার পাইছি কত? 7 ইন্টু কত দিবেন স্যার? 0.75। এভাবে করে আপনারা মূলধন ব্যয়টা বের করবেন। তাহলে এই মূলধন ব্যয় যদি আমাকে বের করতে বলে তাহলে আমাদের প্রশ্নে ঋণের টাকাটা বের করতে হবে, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের টাকা বের করতে হবে, সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের টাকাটাও বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আপনাদের পুরো 4টা অধ্যায়কে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এর মধ্যেও কারো যদি কোনো কনফিউশন থাকে, কেউ আর সবাইকে একটু সরি বলে নিই স্যার, আমাদের পেজে যেহেতু 60 দিন হয়নি তার কারণে আমরা লাইভ করতে পারতেছি না। লাইভ করতে পারলে হয়তো অনেকটাই ভালো হতো। এর মধ্যে যাদের কোনো প্রবলেম বা এই চ্যাপ্টারের মধ্যে কোনো ফেস করবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমরা ইন্ডিভিজুয়ালি একটা অধ্যায়ে প্রপার আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে পড়ানোর নিয়মটাই হচ্ছে স্যার আপনার কোচিংয়েও এরকম করে পড়ায় না, একটা হোম টিউটর রেখে আপনাকে এরকম বুঝাই পড়ায়, সব কিছু বুঝাই পড়ানো হয় স্যার। সো আপনাদের বন্ধুদের, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।